দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ। আশা করি সবাই ভালো আছেন। দুদিনের ছুটি শেষে আজকের এই প্রথম কর্মদিবসে আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি সংবাদ পর্যালোচনা নিয়ে। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত যে সংবাদ তা নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকব 10 মিনিটের মধ্যে। বলার চেষ্টা করব কি কি বিষয় নিয়ে বাংলাদেশের মানুষের ভাববার সুযোগ রয়েছে। প্রথমেই আমি বলি যে বাংলাদেশে এই মুহূর্তে যে কয়েকটি বিষয় রাজনৈতিক গুরুত্ব বহন করছে তার একটি হচ্ছে কোটা বিরোধী যে আন্দোলন চলছে, কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে সে বিষয়টি রয়েছে। ভারতের বাংলাদেশের ভেতর দিয়ে রেল পরিবহন, রেল পরিচালনার যে করিডোর বলেন বা ট্রানজিটের যে সুযোগের কথা বলা হচ্ছে সেই বিষয়টি রয়েছে। দুর্নীতি, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে সরকারের যে কিছুটা খুব দুর্বল একটি অভিযান, সেই বিষয়টি রয়েছে। কিন্তু তা ছাপিয়ে এই মুহূর্তে আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল চীন সফরে যাচ্ছেন। তিনি 8 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চীনে থাকবেন এবং সেখান থেকে আসবেন। বাংলাদেশের সাথে চীনের যে কূটনৈতিক সম্পর্ক 50 বছর আগামী বছর হবে, তার 1 বছর আগেই শেখ হাসিনা উনি চীনের সফরে যাচ্ছেন এবং সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে এখন পত্রপত্রিকাগুলোতে এসেছে। প্রথম আলো একটি সিঙ্গেল কলাম রিপোর্ট ছাপিয়েছে, সেখানে তারা বলছে যে বেইজিং 700 নয় 500 কোটি ডলার ঋণ দিতে আগ্রহী। এই 500 কোটি ডলার কি ঋণ, কি করবে সে বিষয়ে হয়তো আমরা পরবর্তীতে জানবো। একই বিষয়ে সংবাদ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তারা বলছে যে এখানে শিপ অর্থাৎ জাহাজ পারচেজের বিষয় থাকবে এবং সেখানে এই আলোচনা যাওয়ার আগে কি হবে কি হবে না সেখানে আমাদের বলার পূর্বে আমার কাছে মনে হয় যে একটি বিষয় এখানে খুবই স্পর্শকাতর বা গুরুত্বপূর্ণ বহন করে। সেটা হচ্ছে যে চীনের যে কমিউনিস্ট পার্টি অফ চায়না রয়েছে তার সাথে আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটা সম্পর্ক, মানে কি ধরনের সহযোগিতা হবে সেটা নিয়েও একটি দলিল স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এইটা আমাদের কাছে মনে হয় যে চিন্তার বিষয় রয়েছে। কারণ আপনারা জানেন চীনে যে কমিউনিস্ট পার্টি রয়েছে, চীন সেই কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে তার শাসন ব্যবস্থা চালু রেখেছে। সেই পদ্ধতিতে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রয়েছেন শি জিনপিং। এখন আতঙ্কের বিষয় বাংলাদেশে এই চীনের যে পদ্ধতি, সেই একই মডেল কি বাংলাদেশে ভবিষ্যতে আসতে যাচ্ছে কিনা সেটা নিয়ে আমাদের আতঙ্কিত হবার কারণ রয়েছে। এই বিষয়টি এই কারণে প্রশ্ন সাপেক্ষ, প্রশ্নবিদ্ধ হয়েছে। কেননা বাংলাদেশে নিযুক্ত চীনের যে রাষ্ট্রদূত উনি প্রথম আলোতে একটি অপেড লিখেছেন বা উনি ওনার মতামত লিখেছেন। সেখানে উনি খুব গুরুত্ব সহকারে বলেছেন যে চীন এবং বাংলাদেশে কিভাবে উন্নয়নের সহযোগিতা করছে। সেখানে উনি বলেছেন চীন বাংলাদেশের 7টি রেলপথ, 12টি মহাসড়ক, 21টি সেতু এবং 31টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, যেগুলো বাংলাদেশের জনগণকে বাস্তব সুবিধা প্রদান করছে। কিন্তু আম কেন আমার টেনশন বা কেন আমার উদ্বিগ্ন হওয়ার কারণ তার হচ্ছে যে চীন বলছে, চীনের রাষ্ট্রদূত বলছেন যে চীন ও বাংলাদেশে বহুপাক্ষিক ক্ষেত্রেও একে অপরকে সমর্থন করে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার সমুন্নত রাখে। গণতন্ত্রের প্রচার, কথাটা মনোযোগ সহকারে শুনুন। গণতন্ত্রের প্রচার, মানবাধিকার সুরক্ষা, আ নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের মতো বিষয়ে চীন ও বাংলাদেশের একই অবস্থান। সংকটটা এখানে। সংকটটা এই কারণে, কারণ হচ্ছে যে চীন বাংলাদেশে যদি গণতন্ত্রের যে ধারা চীন চাইছে সেটা যদি বাংলাদেশে হয়, তাহলে বাংলাদেশে শি জিনপিংয়ের মতো দীর্ঘমেয়াদে একই দল বা একই সরকার থাকবে এবং তার নেতৃত্বের মধ্য দিয়ে চীনের যে কমিউনিস্ট পার্টির যে মডেল সেটা বাংলাদেশে আবির্ভূত হওয়ার একটি ইন্ডিকেশন বা ইঙ্গিত এখানে রয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতন্ত্র, ভোটাধিকারের প্রশ্নে আওয়ামী লীগ আপোষহীন দীর্ঘ বছর তারা যুদ্ধ করেছে, তারা দীর্ঘ বছর সংগ্রাম করেছে। তারা
সেই রাজনৈতিক দল এখন চীনের যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে সেই সেই দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের প্রভাবশালী একজন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে ভারত বাংলাদেশের মূলত রাজনৈতিক বন্ধু এবং চীন হচ্ছে তার উন্নয়নের বন্ধু। এই যে ন্যারেটিভ বা এই যে ব্যাখ্যা, এটাকে বিশ্লেষকরা বলছেন যে চিন্দিয়া মডেল, অর্থাৎ চীন এবং ইন্ডিয়ার একটা মডেল চিন্দিয়া। তো এই চিন্দিয়া মডেল কি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে কিনা? কারণ আপনার মনে রাখতে হবে যে অব্যাহত ঐতিহ্যগত বন্ধুত্ব বাংলাদেশের সাথে চীনের যে সম্পর্ক, অবশ্যই এটা ট্রাস্টের একটা সম্পর্ক আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটি অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ককে কি কতটুকু প্রভাব বিস্তার করবে সেটাও আমাদের মাথায় রাখা দরকার। বাংলাদেশের মানুষ কি চীনে গিয়ে সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপটে সেখানকার মানে নাগরিক হয়ে সেই বাংলাদেশ অন্য দেশে গিয়ে যে সুযোগ সুবিধাগুলো পায়, সে চীনের মতো একটি রক্ষণশীল দেশে সেই সুযোগ সুবিধাগুলো আদেও ভোগ করতে পারবে কিনা, সেটা আমাদের দীর্ঘমেয়াদে চিন্তা করার কারণ রয়েছে। এখানে বাংলাদেশে খুবই একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যেটা প্রথম আলো তার প্রথম পাতায় ছাপিয়েছে, যে আজ ক্যাম্পাসে ধর্মঘট এবং সড়কে বাংলা ব্লকেড। দেখুন, এই বিষয়টি নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে কোটা বিরুদ্ধে ছাত্ররা এখন অবস্থান করছে, মেধার ভিত্তিতে নয়, বরং কোটার সুযোগের কারণে বাংলাদেশে একটা বৃহত্তর ছাত্ররা তাদের মেধাবী হওয়ার পরেও চাকরি থেকে তারা ছুটকে পড়ছেন এবং তারা মনে করছেন যে এটা অবশ্যই পুনর্বিবেচনা হওয়া প্রয়োজন। অবশ্যই মনে হচ্ছে এই সংক্রান্তে যে রায় উচ্চ আদালত থেকে এসেছে সেটা পুনর্বিবেচনা হওয়া প্রয়োজন, এবং একই সঙ্গে এই কোটার যে সমস্যা রয়েছে সেটাও আলোচনাতে থাকা উচিত। কিন্তু যে বিষয়টি চিন্তার বা যে কারণে অনেকে এই বিষয়ে একটু ভয় পাচ্ছেন, তার হচ্ছে যে কোটা পুনর্বহালে আদালতের সিদ্ধান্ত দিয়ে ছাত্র সমাজকে খেপিয়ে দেওয়া কি ভারতকে দেওয়া ট্রেন ট্রানজিট থেকে দৃষ্টি সরানোর জন্য পরিকল্পনা করে করা হয়েছে কিনা, এই বিষয়টি এখন সামনে এসেছে। এই বিষয়ে একটি অনলাইন পোল হয়েছে যেখানে ৮৩,০০০ মানুষ ভোট দিয়েছে এবং তার প্রায় ৯০% মানুষ মনে করে যে হ্যাঁ, ট্রেন ট্রানজিট থেকে দৃষ্টি সরানোর জন্য ছাত্রদেরকে একটি যৌক্তিক বিষয় তুলে দেওয়া হয়েছে এবং তা দিয়ে তাদেরকে ডিফ্লেক্ট, অর্থাৎ তাদের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন যে কোটার যে বিষয়টি রয়েছে, এটা খুবই মানে কোটা সিস্টেমের কারণে অনেকে বঞ্চিত হচ্ছে এবং এটা অবশ্যই পুনর্বিবেচনা করা প্রয়োজন। এবং কোটার পাশাপাশি আমি আপনাদেরকে আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে বলবো যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি খবর পাচ্ছি যে সেখানে চুরির ঘটনাগুলো ঘটছে। চুরি করতে গিয়ে অনেক গৃহকর্তা বা কর্ত্রী হত্যার শিকার হচ্ছেন, মানে অর্থাৎ চোর তাকে হত্যা করে ফেলছে চিনে ফেলার কারণে। আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানান যে যা আপনাদের বাড়িতে কখনো সম্প্রতির সময় চুরি হয়েছে কিনা, চুরি হওয়ার পরে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে, আদেও ব্যবস্থা নিয়েছে কিনা, আপনি কি পুলিশের কাছে যেতে সংকোচ বোধ করেছেন কিনা। কারণ পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা দেখতে পাচ্ছে না যে সিগনিফিকেন্ট আকারে এই ধরনের চুরি বা ছিনতাইয়ের ঘটনাগুলো বেড়েছে। কিন্তু আমি আমার এলাকাতে গিয়েছি এবং পার্শ্ববর্তী অন্যান্য জায়গায় খবর নিয়েছি যেখানে চুরির ঘটনা, বিশেষ করে বিভিন্ন তালা ভেঙে ভেতরে ঢুকে সিসিটিভি ঘুরিয়ে রেখে চুরির ঘটনাগুলো বাড়ছে। আপনার এলাকায় যদি চুরির ঘটনাগুলো ঘটে থাকে আমাকে কমেন্ট বক্সে জানান। এবং আজকে এখানে শেষ করছি সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশের প্রত্যাশায়। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।